দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে তিলাওয়াতে কোরআন প্রতিযোগিতা 2023-এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজমানের দ্য প্যালেস হোটেলে বাংলাদেশ বিজনেস ফোরাম BBAF এর উদ্যোগে হয় এই আয়োজন। দু বিভাগে বিজয়ীদের দেয়া হয় আকর্ষণীয় পুরস্কার। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। প্রতি বছর রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হয় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় দেশটির বিভিন্ন অঞ্চল থেকে সরাসরি অনলাইন অডিশনে প্রায় 2 শতাধিক প্রতিযোগী অংশ নেন। তার মধ্য থেকে সেরা 10 প্রতিযোগীকে নির্বাচিত করা হয়। কিশোর শাখায় প্রথম হয় ইয়াহিয়া মাহমুদ, দ্বিতীয় স্থান অধিকার করে মিকা মাহমুদ মাসুদ, তৃতীয় হয় আহমেদ হাসান। এছাড়া শিশু বিভাগে যৌথভাবে বিজয়ী হয় সাদিয়া আল কুবরাজি ও সাফা কামাল। যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয় ইসাহাক মাহমুদ ও ফাতেমা মোবারক। আমি এই কোরআন কম্পিটিশন রেসিটেশনে আমি ফার্স্ট হয়েছি। আমার জন্য দোয়া করবেন যেন আমি আগামীতে আরো ভালো করি। পুরস্কার হিসাবে দেওয়া হয় গোল্ড ও প্রাইজ মানি। প্রতিযোগিতার বিচারক হিসাবে ছিলেন মাওলানা মহিবুর রহমান মঞ্জু, হাফেজ আব্দুল মোনায়েম খান, কারি আবু রুকেয়ান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের শ্রম সচিব ফকির মোহাম্মদ মনোয়ার হোসেন। কোরআন পৃথিবীতে এসছে শুধু তেলাওয়াতের জন্য না, কোরআন পৃথিবীতে এসছে কোরআন পড়বেন, কোরআন বুঝবেন এবং ব্যাখ্যা করবেন এবং সেই অনুযায়ী জীবন করবেন। সভাপতিত্ব করেন ইব্রাহিম ওসমান আফলাতুন, পরিচালনা করেন নাজমুল হাসান ও মোহাম্মদ ইসমাইল। প্রধান আলোচক ছিলেন কামাল হোসেন সুমন। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে প্রবাসীদের মাঝে ইসলাম চর্চা বাড়বে বলে আশা আয়োজকদের। ভবিষ্যতে আরো বড় পরিসরে প্রতিযোগিতার আয়োজন করতে চান তারা। আসলে 2018 সাল থেকে আমরা এই প্রতিযোগিতা শুরু করেছি। আমরা চাইছি প্রবাসে বেড়ে ওঠা শিশুরা যাতে করে কোরআন শেখে, শুদ্ধভাবে কোরআন অধ্যয়ন করে, কোরআনের প্রতি তারা আকৃষ্ট হয় এবং তাদের ব্যক্তি জীবনে কোরআনের দ্বারা তাদেরকে পরিচালিত করতে পারে সামনের দিকে, যাতে করে আমাদের এই ছোট আকারে কোরআন তেলাওয়াতের অংশগ্রহণে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা এই যদি আয়োজন চলমান রাখতে পারি, তাহলে আমরা আশা করি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা আমাদের এখান থেকে প্রতিনিধি আমরা দিতে পারবো। উদ্বোধনী বক্তব্য দেন তেলাওয়াতে কোরআন উদযাপন কমিটির সদস্য সচিব জাফর চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন MA সবুর চৌধুরী, MA বাশার, জসিম মল্লিক, সবুজ হাসান, জাহেদ হাসান। আরও উপস্থিত ছিলেন জিয়াউদ্দিন বাবু ও মোহাম্মদ আলী সহ অনেকে। মেহেদী, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব কাতার শাখা তাদের নতুন কমিটি ঘোষণা করেছে। এ উপলক্ষে রাজধানীর দোহায় একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছে ইফতার মাহফিলের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির সাবেক সভাপতি মাসুদ রানা, সঞ্চালনা করেন বাবুল কাজী। নতুন কমিটি ঘোষণা করেন গোলাম সরোয়ার মিশু। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ ওবায়দুর রহমান তালুকদার, গোলাম রাব্বানী মেরুকে সাধারণ সম্পাদক ও আশিকুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। সময় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল আহমেদ রনি, EM আকাশ, গোলাম কিবরিয়া বাবু, জসিমউদ্দিন, রাহেল মাহমুদ, প্রিন্স মাহমুদ জুয়েল, CM হাসান, সোহেল খান, আব্দুল আউয়াল, কাউসার আলম ভুইয়া, রিপাতুল মাওলা সহ সংগঠনের সদস্যরা। রমজানের কারণে এবার ঘরোয়াভাবেই কাতারে উদযাপন করা হয়েছে বাংলা নববর্ষ। বাঙালি কমিউনিটিতে ছিল না কোনো আয়োজন, তাই নিজেদের মতো করে ঘরে ঘরে নিজেরাই প্রবাসীরা বরণ করেছেন নতুন বছরকে। অনেকেই ইফতার টেবিলে সাজিয়েছেন নানা পদের দেশীয় খাবার দিয়ে। তবে প্রায় প্রতি বছরই দেশটিতে নানা আয়োজন থাকত নববর্ষে। তবে এবার রমজানের কারণে সীমিত পরিসরেই হয়েছে বৈশাখের আয়োজন। I just want to say thank you to everyone here and সবাই শুভ নববর্ষ। সবাইকে আবারও জানাতে চাই পহেলা বৈশাখের শুভেচ্ছা, শুভ নববর্ষ। বন্ধু বান্ধবরা আছে যারা বাংলাদেশ থেকে বা বাঙালি, তাদের সাথে আমরা এখন সবাই একসাথে হয়ে আমরা নিজেদের মতো করে আনন্দ করছি। শুভ নববর্ষ সবাইকে।
আসলে নববর্ষে আমি আমার ফ্যামিলিকে অনেক মিস করছি। এখানে আমরা একসাথে সবাই মিলে নববর্ষ পালন করছি। ইতালির ভেনিসে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল, আয়োজন করে বৃহত্তর কুমিল্লার সমিতি। ভেনিসের মেসোত্রে স্থানীয় জামে মসজিদে করা হয় এই আয়োজন। এতে অংশ নেন প্রায় 7 শতাধিক প্রবাসী বাংলাদেশি। আলোচনা সভায় বক্তব্য দেন আয়োজক সংস্থার সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাদাত হুসাইন, আবুল কালাম আজাদ, আবুল মান্নান, হুমায়ুন কবির, শরীফ মৃধা, শহীদুল ইসলাম লিটন, সরওয়ার সরকার, নূরে আলম, জব্বার মিয়াজি ও শামীম আহমেদ। দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় আয়োজন। মাহফিলে দোয়া পরিচালনা করেন ইমাম আব্দুল আজিজ। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল। বাংলাদেশি এক্সপ্যাট ইন মালয়েশিয়া উদ্যোগে করা হয় এই আয়োজন। রাজধানী কুয়ালালামপুরে একটি রেস্তোরাঁয় করা হয় এই আয়োজন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ইউনিভার্সিটি অব মালায়ার এর সিনিয়র লেকচারার ডক্টর মোহাম্মদ আলী তারেক। এছাড়া আরও বক্তব্য দেন সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। আয়োজনের সহযোগিতা করেন মোহাম্মদ আজিজুল বারী, পাভেল সরওয়ার ও রিবো আলম। আয়োজনে আরও উপস্থিত ছিলেন ডাক্তার তানিয়া ইসলাম, ডক্টর লুবনা আলম, অসীম সাহা রায় ও আশা হোসেন। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ আমানুল্লাহ। বাংলাদেশি এক্সপ্যাট ইন মালয়েশিয়া দীর্ঘদিন ধরেই বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচার কাজ করে আসছে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। বিএনপি কেপটাউন শাখায় উদ্যোগে করা হয়েছে আয়োজন। মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সহ স্থানীয় প্রবাসীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুস্তাফা কামাল। এতে প্রধান অতিথি ছিলেন আয়োজক সংস্থার সাবেক সভাপতি আজম খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহাম্মদ জিয়াউর রহমান। বক্তব্য দেন নাজমুল হক, বাদল, মাসুদ রানা, সাইফুল ইসলাম বাচ্চু, আব্দুল সালাম তালুকদার ও হাবিবুর সিদ্দিকী লিটন সহ অন্যান্য সদস্যরা। দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। দোয়া পরিচালনা করেন মাওলানা রিয়াজউদ্দিন। স্পেনে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল, আয়োজন করে কাতালোনিয়া শাখা বিএনপি ও যুবদল। বার্সেলোনার স্থানীয় শাহজালাল জামে মসজিদে করা হয় এই আয়োজন। সংগঠনের সদস্য সহ উপস্থিত ছিলেন প্রায় 1.5 শতাধিক প্রবাসী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপি সভাপতি শফিউল আলম। যৌথভাবে পরিচালনা করেন তুতিউর রহমান ও ইফতেখার হোসেন। উপস্থিত ছিলেন লায়েবুর রহমান, ফয়সাল আহমেদ, রেদওয়ান হোসেন। ইফতার শেষে দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন নেতাকর্মীরা। সবশেষে মোনাজাতের মাধ্যমে শেষ হয় আয়োজন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা ইসমাইল হোসেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিন সন্দ্বীপ স্পোর্টিং ক্লাব ইউএস এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। স্থানীয় বাইতুল জান্নাহ জামে মসজিদে হয় এই আয়োজন। একই সাথে ইফতার করেন অন্তত 350 বাংলাদেশি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মিসবাউদ্দিন মনির, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম অরিক, সন্দ্বীপ সোসাইটির সভাপতি আব্দুল হান্নান পান্না, মাজারুল ইসলাম সাহাব, ইকবাল হায়দার, মোহাম্মদ আমজাদ হোসেন সহ অনেকেই। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে কাজ করছে সংগঠনটি। প্রতি বছর এই সংগঠনের পক্ষ থেকে প্রবাসীদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজনও করা হয়। জাল সনদে সিঙ্গাপুরে কর্মী প্রেরণে অভিযুক্ত গাজীপুর এয়ার ইন্টারন্যাশনাল সহ 4টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নবায়ন করেছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। এতে বিস্ময় প্রকাশ করেছেন জনশক্তি রপ্তানিকারক ও বিশ্লেষকরা। অভিযোগ করেছেন আইন লঙ্ঘনকারীদের সুরক্ষা দেওয়া হচ্ছে। অবৈধ আয়ের বিষয়ে দুদকের তদন্ত কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন তারা। জাল সনদে সিঙ্গাপুরে 60,000-এর বেশি কর্মী পাঠিয়েছে দেশের 4টি রিক্রুটিং এজেন্সি, যাদের অনিয়মের বিষয়টি ধরা পড়ে খোদ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তদন্তে। সিঙ্গাপুরের বিল্ডিং কনস্ট্রাকশন অথরিটি বিসিএর তালিকায় না থাকলেও দেশটির ওয়েল টেস্ট সেন্টারের নামে সনদ জাল করে 5 বছর ধরে কর্মী প্রেরণে বিএমইটির ছাড়পত্র নেয় গাজীপুর এয়ার ইন্টারন্যাশনাল। একই ধরনের অনিয়মে জড়িত জান্নাত ওভারসিজ ও আরএক্স ইন্টারন্যাশনালও। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে চিঠি দেয় বিএমইটি, কিন্তু গেল 6 মাসেও অভিযুক্ত রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি মন্ত্রণালয়। ভালো কাজ করছেন অনেকেই, কিন্তু অল্প কয়জন যারা এই ধরনের অন্যায় কাজগুলি করে ফেলছেন তাদেরকে যদি শাস্তির আওতায় না আনা হয়, তাহলে পুরো যারা এই রিক্রুটমেন্ট সেক্টরে কাজ করছেন তারা ভাববেন যে আমিও তো এই কাজই করতে পারি,
তাহলে আমি তো এইভাবে করে আমি দ্রুত টাকা পয়সা কামাই করতে পারি। তো সেদিক থেকেও সরকারের খুব দ্রুত এই জায়গায় নজর দেওয়া উচিত বলে আমি মনে করছি। অবশ্যই মৌলিক দায়িত্ব মন্ত্রণালয়ের, কিন্তু এটাকে আমি মনে করি যে এই পর্যায়ে দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর করা উচিত। অবৈধ আয় যেহেতু আছে, বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ আছে, এখানে অর্থ পাচারের বিশাল ঝুঁকি রয়েছে। সবকিছু মিলে আমি মনে করি যে এটাকে সার্বিকভাবে অনুসন্ধান তদন্ত সাপেক্ষে যারা জড়িত তাদের জবাবদিহিতে আনতে হবে। অনিয়মে জড়িতদের জবাবদিহিতার আওতায় না এনে উল্টো তাদের লাইসেন্স নবায়ন করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, যা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বিশ্লেষকরাও। কোনো প্রতিষ্ঠানের বিষয়ে যদি তদন্ত চলতে থাকে, সেই তদন্ত চলাকালীন সময়ে দ্রুত তদন্তটা শেষ করে যে রায় হয় সেই রায় দিয়ে তারপরে নবায়ন বা সাসপেন্ড করবার সিদ্ধান্ত হওয়া উচিত। আইন লঙ্ঘনের সাথে জড়িত তারা একভাবে সেটা করছে না, তাদেরকে সুরক্ষা দিচ্ছে কেউ, এবং তারই প্রকট দৃষ্টান্ত হচ্ছে যে এটা সুনির্দিষ্ট তাদের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তাদেরকে আবার লাইসেন্স নবায়ন করা হয়। এটা কেমন করে সম্ভব? কাজেই নবায়ন কর্তৃপক্ষের এখানে দায় এড়াতে করার কোনো সুযোগ নেই। অর্থাৎ এখানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের একাংশ রাজনৈতিকভাবে প্রভাবশালী মহলের যোগসাজশ থাকার সমূহ ঝুঁকি রয়েছে বলে আমরা তদন্তে দোষী প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। যদিও অভিযুক্ত রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে তদন্ত এবং লাইসেন্স নবায়ন নিয়ে তার কাছে কোনো তথ্য নেই বলেও জানান তিনি। আমার কিন্তু কোনো ইনিশিয়েটিভ নাই, বাট আমার ইনিশিয়েটিভ অতদূর যদি অনিয়ম হয় ওটা আমার ধরা, ঠিক আছে। এখন যখন ইনকোয়ারি করে যদি দেখা যায় যে ওটা নিয়মের ভিতরেই পড়ে যায়, তাহলে তো আমার কিছু করার থাকে না। এখন হয়তো এই ধরনের কিছু একটা হয়েছে, ডিজি সাহেব আছেন, সেক্রেটারি সাহেব আছেন, সিনিয়র সেক্রেটারি, ওনাদের কাছ থেকে কোনো কর্মীকে প্রশিক্ষণ না দিয়েও অভিযুক্ত রিক্রুটিং এজেন্সি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কিভাবে প্রশিক্ষণ কেন্দ্র এবং দক্ষতা সত্যায়নের অনুমোদন পেল তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিবাসন বিশ্লেষকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে সরকারের ব্যাখ্যায় সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, এমন দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। ওয়াশিংটন থেকে ফিরে জানিয়েছেন নির্বাচনের সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে দেশটির সহযোগিতা চেয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকনের সাথে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনের সাম্প্রতিক বৈঠকে প্রশ্ন ওঠে গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের অধিকার ও বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে। এ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। ডিএসএ সম্পর্কে একটা প্রশ্ন হয়েছে, তা আমরা বলেছি যে আমরা মনে করি ডিএসএতে আমাদের কোনো কোনো ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা ঠিকমতো হয় নাই, তো সেইগুলো আমরা বিচার করছি। আর এখানে কোনো যদি দুর্বলতা থাকে, উইল টেক কেয়ার অফ ইট। বৈঠকে আসে আগামী নির্বাচন ইস্যু। নির্বাচনী ব্যবস্থার নানা সংস্কারের উদ্যোগ তুলে ধরে ডক্টর মোমেন জানান, গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে কমিশন। তবে কেবল ক্ষমতাসীনরা চাইলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে এই ইস্যুতে ওয়াশিংটনের সহযোগিতা চান তিনি। সব দল ও মতের লোকের ঐকান্তিকতা থাকতে হবে, আন্তরিকতা থাকবে, কমিটমেন্ট থাকবে। তোমরা এইসব ব্যাপারে সাহায্য করো। আমি সেটা বলি তুলি নেই থাকবে। আমি বলছি সব দলের আপনার ওইখান থেকে আন্তরিকতা না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের আগেও কাউন্সিলর ডেরেক শেলে ও সহকারী মন্ত্রী ডোনাল্ড লুও ঢাকা সফর করে সুষ্ঠু নির্বাচনের কথা বলে গেছেন। স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীকে লেখা মার্কিন প্রেসিডেন্টের চিঠিতেও ছিল নির্বাচন প্রসঙ্গ। সব মিলিয়ে নির্বাচন নিয়ে দেশটির যে উদ্বেগ তা কতখানি দূর করতে পেরেছে ঢাকা। তাদের কাছে নালিশ পার্টি বহু রকম নালিশ টালিশ দেন, সেই জন্য যখনই নালিশ দেন তখন হয়তো আমাদের বলে। আমরা আমাদের ব্যাখ্যা দিয়েছি এবং আই থিঙ্ক দে আর প্রিটি হ্যাপি উইথ ইট। এবং অনলি যেটা চায় যে খামোখা জানি কাউকে হয়রানি না করা। আসছে নির্বাচনে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে পর্যবেক্ষকরা থাকছে বলেও জানান ডক্টর মোমেন। একই স্পিরিট যে আমরা একটা সুন্দর এবং ফ্রি ফেয়ার ইলেকশন করব, এটা আমাদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। রাজধানীর বারিধারায় মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে সাক্ষাতের পর একটি বৈঠকও অনুষ্ঠিত হয়। সেখানে বৈঠকের বিষয়ে অবশ্য কেউ কোনো কথা বলেননি। বৈঠকে বিএনপির পক্ষ থেকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। আরও উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক প্রধান ও আর্তুরা হাইস ও যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর স্কট ব্র্যান্ডন। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।